দুটি শিশু খেলা করছিল, কিন্তু তারা খেয়াল করেনি যে জানালার বাইরে কিছু অদ্ভুত ছায়া নড়াচড়া করছে। এটি জম্বিতে ভরা এক ধ্বংসপ্রাপ্ত পৃথিবী। জম্বি ভাইরাস গত 6 বছর ধরে চলছে, আর এই ভাইবোন অবিশ্বাস্যভাবে শহরের বাইরের এক নির্জন বিলায় এখন পর্যন্ত টিকে আছে। গল্পের শুরুতেই আমরা দেখি একটি দৃশ্য, পৃথিবীটা এখন আর মানুষের নেই, চারদিকে শুধু ধ্বংস আর মৃত্যুর গন্ধ। শহরের কোলাহল থেমে গেছে অনেক আগেই, এখন রাজত্ব করছে জম্বিরা। কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও শহরের বাইরে জঙ্গলের পাশে একা দাঁড়িয়ে আছে একটি সুন্দর বাড়ি, আর সেই বাড়ির ভেতরেই বাস করে আমাদের গল্পের দুই ছোট্ট নায়ক নায়িকা। একদিন বিকেলে তারা বাড়ির সামনে খেলছিল, হঠাৎ দূরে একটি গাড়ির শব্দ শোনা যায়। এই সময়ে এই জায়গায় গাড়ি আসার মানেই হলো বিপদ। জিম দৌড়ে গিয়ে তার খেলনা বন্দুকটা হাতে তুলে নেয়। একটা দম্পতি গাড়ি থেকে নেমে আসে। লোকটা জিমকে দেখে একটু হাসে। জিমের হাতে বন্দুক দেখে সে ভাবে বাচ্চারা খেলছে। সে জিমের কাছে এসে জিজ্ঞেস করে, তোমার বাবা মা কোথায়? জিম কোনো উত্তর দেয় না, সে চুপ করে লোকটার চোখের দিকে তাকিয়ে থাকে। তার এই নীরবতা লোকটাকে একটু ভড়কে দেয়। লোকটা আবার হাসার চেষ্টা করে বলে, আচ্ছা, পরে দেখা হবে। সেদিন রাতেই জিম তার বোনকে নিয়ে বাড়ির সব দরজা জানালা খুব ভালো করে বন্ধ করতে শুরু করে। সে জানে এই দুনিয়ায় মানুষকে বিশ্বাস করা বোকামি। বাইরে অন্ধকারের মধ্যে কিছু জম্বি দাঁড়িয়েছিল। তারা সুযোগ খুঁজছিল কখন দরজা খুলবে আর তারা ভেতরে ঢুকে পড়বে। পরের দিন সকাল হলো। জিম তার বন্দুকের ম্যাগাজিন চেক করছিল। এটা দেখে বোঝা গেল ওটা আসলে কোনো সাধারণ খেলনা বন্দুক নয়, ওটা একটা আসল অস্ত্র, যা সে নিজেকে রক্ষা করার জন্য ব্যবহার করে। ভাই বোন যখন আবার বাইরে খেলছিল, গতকালে সেই পিকআপ ভ্যানটা আবার ফিরে আসে। গাড়ি থেকে সেই একই দম্পতি নামে, কিন্তু এবার তাদের চেহারা আর আগের মতো নরম ছিল না, এবার তারা অনেক বেশি কঠোর। লোকটা আবার সেই একই প্রশ্ন করে, তোমার বাবা মা কোথায়? জিম এবার একটা বুদ্ধি করে মিথ্যে কথা বলে। সে বলে, বাবা মা শহরে গেছে রসদ বা খাবার আনতে, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। কিন্তু জিম তো একটা ছোট বাচ্চা, তার এই মিথ্যা কি আর দুজন চালাক বড় মানুষকে ধোঁকা দিতে পারে? একদমই না। তারা বুঝে ফেলে যে জিম মিথ্যা বলছে। তখন ওই মহিলাটি একটা মেকি হাসি দিয়ে জিমের কাছে আসে এবং বলে, শহর তো এখান থেকে অনেক দূরে, তোমাদের বাবা মা আসা পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকি। কথাটা বলার সাথে সাথেই তারা জোর করে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ঘরের ভেতরে ঢুকে তারা অবাক হয়ে যায়। প্রচুর খাবার দাবার সাজানো, ফ্রিজ চলছে, ভেতরে ঠান্ডা পানি আর খাবার। এমন দৃশ্য এই ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতে দেখা যায় না। দম্পতিটি তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা আর কোথাও যাবে না, তারা এই বাড়িটা দখল করে নিবে। রাত গভীর হলো। জিম চুপিসারে তাদের ঘরের দরজার পাশে গিয়ে আড়ি পাতে। জ্যাক আর তার প্রেমিকা কথা বলছিল। তাদের কথা শুনে জিম বুঝতে পারে তারা এই বাড়িটা খুব পছন্দ করেছে এবং তারা এখান থেকে আর যাবে না। হয়তো তারা জিম আর তার বোনকে মেরে ফেলারও পরিকল্পনা করতে পারে। জিম কোনো ঝুঁকি নিতে চায় না। সে চুপি চুপি তার বোনকে কোলে তুলে নেয়। বাড়ির ভেতরে একটা গোপন ঘর আছে, যেটাকে তারা সেফ রুম বা নিরাপত্তা কক্ষ বলে। সেখানে গিয়ে তারা লুকিয়ে পড়ে। ছোট থেকেই জিম শিখেছে বেঁচে থাকতে হলে কাউকে বিশ্বাস করতে নেই। পরের দিন সকালে জ্যাক খুব আয়েশ করে নাস্তা বানাচ্ছিল। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল এটা যেন তার নিজের বাপের বাড়ি। জিম ঘর থেকে বেরিয়ে আসে। সে এমন ভাব করে যেন কিছুই হয়নি, কিন্তু তার মাথায় তখন অন্য পরিকল্পনা ঘুরছে। সন্ধ্যা নেমে আসে। জিম জ্যাকের কাছে গিয়ে খুব শান্ত গলায় জিজ্ঞেস করে, সময় কি হয়েছে? জ্যাক কিছু বলার আগেই তাদের পোষা কুকুরটা অদ্ভুত আচরণ শুরু করে। কুকুরটা জ্যাকের শরীর শুকতে থাকে এবং মাথা নাড়াতে থাকে। এটা ছিল জিমের শেখানো একটা সংকেত। কুকুরটা বিপদ বুঝলেই এমন করে। জিম আর দেরি করে না। সে দৌড়ে গিয়ে বোনকে কোলে নিয়ে আবার সেই সেফ রুমে ঢুকে দরজা লক করে দেয়। কিছুক্ষণ পর মেয়েটি বাথরুমে যাবার জন্য উঠে। সে জানালার দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে যায়। জানালার ঠিক বাইরেই দাঁড়িয়ে আছে কয়েকটি ভয়ঙ্কর জম্বি। ভয়ে সে বাতি নিভিয়ে দেয়। সে ভাবে অন্ধকারে হয়তো জম্বিয়া তাকে দেখতে পাবে না, কিন্তু সে ভুল ছিল। পেছনের দরজাটা আগে থেকেই একটু খোলা ছিল, বা হয়তো জম্বিরা ভেঙে ফেলেছে। জ্যাক বসার ঘরে বসেছিল। হঠাৎ সে একটা অদ্ভুত শব্দ পায়। সে দ্রুত তার পিস্তল বের করে, পা টিপে টিপে বাথরুমের দিকে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সে গিয়ে দেখে তার প্রেমিকা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। জম্বিরা তাকে খেয়ে ফেলেছে। জ্যাক কিছু করার আগেই জম্বিরা তার উপর ঝাঁপিয়ে পড়ে। পরের দিন সকাল। সেই দম্পতি আর নেই, তারা উধাও হয়ে গেছে, মানে জম্বির পেটে গেছে। জিম আর তার বোন আবার স্বাভাবিকভাবে খেলাধুলা করছে। তাদের কোনো বিকার নেই। বোঝাই যাচ্ছে এমন ঘটনা তাদের সাথে এই প্রথম ঘটেনি। এর আগেও অনেকে এসেছে আর এভাবেই প্রাণ হারিয়েছে।
ঠিক সেই সময় জঙ্গলের ভেতর দিয়ে এক লম্বা চুলওয়ালা লোক হেঁটে আসছিল। লোকটা বেশ অভিজ্ঞ। সে মাটিতে বরফের ওপর কিছু অদ্ভুত চিহ্ন দেখতে পায়। এগুলি ছিল ফাঁদ। জিম বাড়ির চারপাশে জম্বি ধরার জন্য ফাঁদ পেতে রেখেছিল। লোকটা সেই চিহ্ন ধরে ধরে ভিলাটির সামনে চলে আসে। হঠাৎ জিমের ছোট বোনটি লোকটির সামনে এসে দাঁড়ায়। লোকটি অবাক হয়ে বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে থাকে। ঠিক সেই মুহূর্তেই একটা শব্দ হয়। লোকটির ঘাড়ে তীব্র ব্যথা অনুভব করে। সে হাত দিয়ে দেখে একটা ছোট ইনজেকশনের সিরিঞ্জ তার ঘাড়ে গেঁথে আছে। এটা ছিল অ্যানেস্থেশিয়া বা ঘুমের ওষুধ, আর এটা মেরেছে জিম দূর থেকে তার খেলনা বন্দুক দিয়ে। লোকটা টলে পড়ে। জ্ঞান হারানোর আগে সে জিমকে দেখতে পায়। কিছুক্ষণ পর লোকটির জ্ঞান ফেরে। জিম তার সামনে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। জিম তাকে খুব কড়া নজরে পাহারা দিচ্ছে। জিম তাকে জেরা শুরু করে। জানা যায় লোকটির নাম আদান। সে সাধারণ কেউ নয়, সে একজন স্পেশাল ফোর্স সোলজার। সে এই পথ দিয়ে উত্তরে যাচ্ছিল তার স্ত্রীকে খোঁজার জন্য। জিম একটু অবাক হয়, কারণ এর আগে যারা এসেছে তারা সবাই খাবার বা ওষুধ চেয়েছে, কিন্তু আদান অন্যরকম। সে খাবার চায় না, সে শুধু তার অস্ত্র ফেরত চায়। জিম বুঝতে পারে এই লোকটা সুবিধাবাদী নয়, তবে জিম এত সহজে তাকে ছাড়বে না। এই বিশাল বাড়িতে বিদ্যুৎ দরকার, আর বিদ্যুৎ তৈরির জেনারেটর চালানো বাচ্চার কাজ নয়। জিম একটা শর্ত দেয়। সে বলে, তোমাকে আমার অস্ত্র ফেরত দিব যদি তুমি আমাকে বিদ্যুৎ উৎপাদনে সাহায্য করো। আদান রাজি হয়ে যায়। কাজ করতে করতে আদান কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, তোমার বাবা মা কোথায়? এবার জিম আর মিথ্যে বলে না, কারণ সে আদানের চোখে কোনো লোভ দেখেনি। জিম বলে, আমার বাবা একজন বিজ্ঞানী ছিলেন, তিনি অনেক আগেই নিখোঁজ হয়ে গেছেন। আর আমার মা একজন সিক্রেট এজেন্ট, তিনি কয়েকদিন আগে একটা মিশনে গেছেন, খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আদান জিমের কথা শুনে আর ঘরের এক কোণায় তাকায়। সেখানে একটা ট্রেডমিল রাখা। জিম বলে, ওটাই আমাদের জেনারেটর, ওটার উপর দৌড়ালে বাড়িতে বিদ্যুৎ আসে। আদান অবাক হয়ে যায়, কি অদ্ভুত বেঁচে থাকার পদ্ধতি। তবুও সে কথা রাখে। সে ট্রেডমিলে ওঠে এবং দৌড়াতে শুরু করে। তার দৌড়ের শক্তিতে বাড়ির লাইট জ্বলে ওঠে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ আদান জানালার বাইরে কিছু একটা দেখতে পায়। একটা জম্বি জানালার কাছে আছড়াচ্ছিল। আদান ভাবল বাচ্চারা বিপদে পড়বে। হাতের কাছে একটা ভারী লোহার চাকতি ছিল। এক বাড়িতেই সে কাজ ভেঙে জম্বিটার মাথা গুড়িয়ে দেয়। আদান ভেবেছিল জিম তাকে ধন্যবাদ দিবে, কিন্তু উল্টো জিম চিৎকার করে ওঠে। সে রেগে বলে, তুমি ওটাকে মারলে কেন, আর জানালাটা ভাঙলে কেন? এগুলো সাধারণ কাজ ছিল না, এগুলো বুলেট প্রুফ গ্লাস ছিল। হাজারটা জম্বিও ভেতরে ঢুকতে পারত না। এখন তো ঠান্ডা বাতাস ঢুকবে। আদান বোকার মতো দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারে সে উপকার করতে গিয়ে ক্ষতি করে ফেলেছে। তবে সে মনে মনে এই দুই ভাই বোনের জন্য কষ্ট পায়। এত ছোট বয়সে তারা কত কঠিন জীবন পার করছে। নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য আদান সারা রাত ট্রেডমিলে দৌড়ায়, যাতে ব্যাটারি ফুল চার্জ থাকে। রাত কেটে সকাল হয়। আদান ক্লান্ত হয়ে ট্রেডমিলের ওপরেই ঘুমিয়ে পড়েছিল। জিমের ছোট বোনটি গুটি গুটি পায়ে তার কাছে আসে। সে আদানের গায়ের গন্ধ শুকে নাক কুচকে বলে, খুব দুর্গন্ধ। তারপর দৌড়ে পালায়। একটু পর মেয়েটি আবার ফিরে আসে এবং আদর করে আদানকে একটা সুন্দর চুলের ক্লিপ উপহার দেয়। এই ছোট্ট ঘটনায় বোঝা যায় বাচ্চারা আদানকে পছন্দ করতে শুরু করেছে। এদিকে জিম সকাল সকাল ভিলা থেকে বেরিয়ে গিয়েছিল। তার প্রতিদিনের কাজ হলো বাড়ির চারপাশের ফাঁদগুলো চেক করা। আজও সে তাই করছিল। গিয়ে দেখে সত্যি একটা ফাঁদে একটা জম্বি আটকা পড়েছে। জম্বিটা ভয়ানকভাবে নড়াচড়া করছিল। ভিলায় ফিরে এসে জিম আর আদান নাস্তা করে। নাস্তা শেষে আদান কৌতূহলী হয়ে জিমের মায়ের কাজের ঘরের দিকে যায়। টেবিলের উপর কিছু ছবি আর একটা গাড়ির চাবি ছিল। আদান চাবিটা নিয়ে গ্যারেজে যায়। সেভাবে হয়তো গাড়িটা ঠিক করে সে চলে যেতে পারবে, কিন্তু গিয়ে দেখে গাড়িটা অনেক আগেই নষ্ট হয়ে আছে। গ্যারেজের এক কোণায় একটা বন্ধ ঘর আদানের নজরে পড়ে। সেভাবে ওটা হয়তো স্টোর রুম। সে দরজার হাতল ধরে খোলার চেষ্টা করে। ঠিক তখনই জিম সেখানে উপস্থিত হয়। জিমের চেহারা ছিল খুব গম্ভীর, কিন্তু সে কিছু বলে না। একদিনের পরিচয়ে ভাই বোন বুঝতে পারে আদান খারাপ লোক নয়। তাই রাতে তারা আর সেফ রুমে যায় না। তারা বসার ঘরেই আদানের সাথে ঘুমায়। কিন্তু ঘুমানোর সময় একটা অদ্ভুত ঘটনা ঘটে। জিম নিজের হাতে হাতকড়া পরে নেয় এবং হাতকড়ার অন্য প্রান্ত একটা ভারী টেবিলের সাথে আটকে দেয়। আদান অবাক হয়ে তাকিয়ে থাকে। একটা বাচ্চা ছেলে কেন ঘুমানোর সময় নিজেকে বেঁধে রাখবে? এটা কি কোনো রোগ, নাকি অন্য কোনো রহস্য? ভোরের দিকে পায়ের শব্দে আদানের ঘুম ভেঙে যায়। সে দেখে জিম বিছানায় নেই। সে উঠে বাইরে যায়। গিয়ে দেখে জিম সেই ফাঁদে আটকানো জম্বিটার সামনে দাঁড়িয়ে আছে। জম্বিটা জিমের দিকে তাকিয়ে গর্জাচ্ছে, আর জিম খুব মন খারাপ করে ওটার দিকে তাকিয়ে আছে। আদান দূর থেকে এটা দেখে একটা ভুল ধারণা করে বসে। সে ভাবে হয়তো ওই জম্বিটাই জিমের মা। জিম হয়তো তার মাকে মারতে পারছে না, তাই আটকে রেখেছে। আদান ভাবে এই কষ্ট থেকে জিমকে মুক্তি দেওয়া উচিত, কিন্তু জিম আবার তাকে বন্দুক দেখিয়ে থামিয়ে দেয়। জিমের চোখে জল ছিল না, ছিল রাগ। সে আদানকে ইশারা করে চলে যেতে বলে। আদান রেগে
রেগে ভিলায় ফিরে আসে। সে সোজা গ্যারেজে যায় এবং গতকালের সেই বন্ধ ঘরটির তালা ভেঙে ফেলে। দরজা খুলতেই সে চমকে যায়। ঘরের ভেতরে মেঝেতে একটা কম্বল পাতা, আর দেওয়াল জুড়ে মানুষের নখের ভয়ানক আঁচড়। রক্ত শুকিয়ে কালো হয়ে আছে। দেখেই বোঝা যায় এখানে কাউকে জোর করে আটকে রাখা হতো। ঠিক এমন সময় বাইরে গাড়ির শব্দ শোনা যায়। আদান জানালার ফাঁক দিয়ে উঁকি দেয়। দেখে একটা বড় গাড়ি এসে ভিলার সামনে থামল। গাড়ি থেকে কয়েকজন লোক নামল। তাদের হাতে বড় বড় বন্দুক। তাদের হাবভাব ডাকাতদের মতো। তারা বাড়িটা ভালো করে দেখছিল। আদানের কাছে কোনো অস্ত্র নেই। জিম তার অস্ত্র এখনো ফেরত দেয়নি। ডাকাতরা বাড়ির দিকে এগোতে থাকে। জিম তখনও বাড়ির বাইরে একটু দূরে ঝোপের আড়ালে লুকিয়ে পরিস্থিতি দেখছিল। কিন্তু সমস্যা হলো জিমের ছোট বোনকে নিয়ে। সে দোতলার জানালায় দাঁড়িয়েছিল। অবুঝ বাচ্চাটা ডাকাতদের দেখে হাত নাড়তে শুরু করে। একজন ডাকাত মেয়েটিকে দেখে ফেলে। সে বন্দুক তাক করে। ঠিক সেই মুহূর্তে বিদ্যুতের গতিতে আদান এসে মেয়েটিকে সরিয়ে নেয়। জানালার কাঁচে গুলি লাগে। জিম দূর থেকে সব দেখছিল। সে দেখল আদান নিজের জীবন বাজি রেখে তার বোনকে বাঁচালো। ডাকাতরা বুঝতে পারে বাড়িটা খালি নয়, কিন্তু তারা আর আগায় না। তারা দরজা জানালা বন্ধ দেখে এবং কোনো সাড়া না পেয়ে গাড়ি নিয়ে চলে যায়। হয়তো তারা আরও লোক আনতে গেছে। এই ঘটনার পর জিমের মন পুরোপুরি গলে যায়। সে আদানের বন্দুক এবং সব অস্ত্র তাকে ফেরত দিয়ে দেয়। রাতে আদান স্বপ্ন দেখে তার স্ত্রী তাকে ডাকছে, কিন্তু স্বপ্নের মধ্যেই সে জিম আর তার বোনের মুখ দেখতে পায়। সকালে উঠে আদান একটা কঠিন সিদ্ধান্ত নেয়। সে জিমকে বলে, আমি আমার স্ত্রীকে খুঁজতে যাব, কিন্তু আমি তোমাদের একা রেখে যাব না। তোমরাও আমার সাথে চলো, আমরা একসাথে তাকে খুঁজব। কিন্তু জিম সরাসরি না করে দেয়। সে বলে, না, আমি আমার মায়ের জন্য অপেক্ষা করব। মা বলেছে সে ফিরবে। আদান তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জিম তার সিদ্ধান্তে অটল। হঠাৎ বাইরে আবার হট্টগোল শোনা যায়। আদান আর জিম জানালার কাছে যায়। গতকালের সেই ডাকাত দল আবার এসেছে, কিন্তু এবার তারা একা আসেনি, অনেক লোক নিয়ে এসেছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো জিমের ছোট বোনটি বাইরে খেলছিল, আর ডাকাতরা তাকে ধরে ফেলেছে। একজন ডাকাত মেয়েটির মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে। জিম আর আদান দৌড়ে বাইরে আসে। পরিস্থিতি খুব টানটান। ঠিক তখন পরপর দুটি গুলির শব্দ এবং চোখের পলকে দুজন ডাকাত মাটিতে লুটিয়ে পড়ে। জিম চিৎকার করে ওঠে, মা! হ্যাঁ, জিমের মা সেই সিক্রেট এজেন্ট ফিরে এসেছেন। তিনি নিখুঁত নিশানায় গুলি করছেন, কিন্তু দুর্ভাগ্য একজন ডাকাত আদানকে লক্ষ্য করে গুলি করে। গুলিটা সোজা গিয়ে লাগে আদানের বুকে। আদান মেয়েটিকে নিরাপদ জায়গায় নামিয়ে দিয়ে মাটিতে পড়ে যায়। কতক্ষণ পর আদান চোখ মেলে তাকায়। সে বেঁচে আছে। সে অবাক হয়ে তার বুকের দিকে তাকায়। যেখানে গুলি লেগেছিল সেখানে কোনো ক্ষত নেই। চামড়া একদম নতুন হয়ে গেছে, যেন কখনো গুলিই লাগেনি। সে জানালার দিকে তাকায়। দোতলার বারান্দায় জিম, তার বোন এবং তাদের মা দাঁড়িয়ে আছে। তারা হাসছে। লিনা বলে, এই ভাইরাস সবাইকে মেরে ফেলে না। কিছু মানুষ আছে যাদের শরীরে এই ভাইরাস অন্যভাবে কাজ করে। তারা জম্বি হয় না, তারা মানুষই থাকে, কিন্তু তাদের শরীরে অদ্ভুত ক্ষমতা চলে আসে। তারা খুব দ্রুত আরোগ্য লাভ করে। তুমি গুলি খেয়েও নরনি, কারণ তুমিও তাদের একজন। তুমি একজন স্পেশাল ইনফেক্টেড। আদান বিশ্বাস করতে পারে না। লিনা তাকে আরও বলে, এই ক্ষমতার একটা বড় সমস্যা আছে। যখন শরীর খুব বেশি আঘাত পায় বা রেগে যায়, তখন তারা আর মানুষ থাকে না, তারা পাগলাটে হয়ে যায়। তখন সামনে যাকে পায় তাকেই মেরে ফেলে। জিমও তোমার মতো, সেও একজন স্পেশাল ইনফেক্টেড। আদান এবার বুঝতে পারে জিম কেন রাতে নিজেকে হাতকড়া দিয়ে বেঁধে আঁকত। সেই রাতে যখন ওই দম্পতি জম্বির হাতে মারা গিয়েছিল বলে মনে হয়েছিল, আসলে তা ছিল না। জিম কোনো কারণে রেগে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল এবং নিজের হাতেই তাদের মেরে ফেলেছিল। জিমের যাতে কষ্ট না হয় তাই সে বানিয়ে গল্প বলেছিল। আদান জিজ্ঞেস করে, তাহলে তোমরা বোঝো কিভাবে যে কখন জিম বা আমি দানব হয়ে যাব? লিনা কুকুরটির দিকে ইশারা করে। এই কুকুরটা সাধারণ নয়। জিম যখনই রেগে যায় বা তার শরীর পরিবর্তন হতে শুরু করে, কুকুরটা গন্ধ শুকে বুঝতে পারে। ও সংকেত দিলেই জিম নিজেকে বন্দি করে ফেলে। আদান সব বুঝতে পারে। কিছুদিন পর ভিলার গেটে আবার গাড়ির শব্দ শোনা যায়। এবার এক বয়স্ক লোক এসেছে, যার দাড়ি সাদা। তার সাথে একদল সশস্ত্র লোক। এই লোকটা আসলে সেই মেয়েটির বাবা, যে মেয়েটি তার প্রেমিক জ্যাকের সাথে পালিয়ে এসেছিল এবং জিমের হাতে মারা গেছে। সাদো দাড়িওয়ালা লোকটা লিনাকে তার মেয়ের ছবি দেখায়। লিনা খুব স্বাভাবিকভাবে মিথ্যা বলে দেয়। সে বলে, না, এমন কাউকে আমরা দেখিনি। লোকটা লিনার কথা বিশ্বাস করে এবং চলে যায়। তারা চলে গেলে লিনা আদানকে ভিলার আসল রহস্য বলে। সে জানায় সরকার অনেক আগেই জানত যে এমন ভাইরাস ছড়িয়ে পড়বে, তাই তারা শহরের বাইরে এই গোপন ভিলা বানিয়েছিল। এটা এমনভাবে তৈরি যে এখানে বিদ্যুৎ, পানি বা খাবারের কোনো অভাব হবে না। এটা একটা দুর্গ,
রাতে আগুনের পাশে বসে লিনা জিমের কষ্টের কথা শেয়ার করে। জিম যখন ছোট ছিল তার হার্টে খুব বড় অসুখ ছিল, সে এমনিতেই মারা যেত। জিমের বাবা ছিলেন একজন বড় বিজ্ঞানী। ছেলেকে বাঁচানোর জন্য তিনি কোনো উপায় না পেয়ে জিমের শরীরে পরীক্ষামূলক ভাইরাস ইনজেক্ট করে দেন। এতে জিম বেঁচে যায় ঠিকই, কিন্তু সে স্পেশাল ইনফেক্টেড হয়ে যায়। দুর্ভাগ্যবশত জিমের বাবা অসাবধানবশতে জিমের কামড় খেয়ে ফেলেন, কিন্তু বাবার শরীর সেটা নিতে পারেনি। তিনি সাধারণ জম্বি হয়ে যান। লিনাকে তার স্বামীকে নিজের হাতে গুলি করতে বাধ্য হয়। এই গল্প শুনে লিনার চোখে আদানের জন্য সম্মান বেড়ে যায়। এই নারী একা হাতে কত বড় বোঝা বয়ে বেড়াচ্ছে। দিনগুলো এভাবেই কাটছিল, কিন্তু শান্তি বেশি দিন টিকল না। একদিন দুপুরে হঠাৎ কুকুরটা ঘেউ ঘেউ করে ডেকে ওঠে। জিম বুঝতে পারে তার সময় হয়ে গেছে। তার শরীরের ভেতর সেই দানবটা জেগে উঠছে। সে দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। একটু পরেই ঘর থেকে জিমের ভয়ঙ্কর চিৎকার শোনা যেতে থাকে। সে নিজেকে চেইন দিয়ে বাঁধছে আর গর্জন করছে। লিনা দরজার বাইরে দাঁড়িয়ে কাঁদে। সে তার ছেলেকে সাহায্য করতে পারছে না। ঠিক তখনই আরেকটা বিপদ আসে। জিমের ছোট বোনটি, যে এতক্ষণ খেলছিল, হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আদান আর লিনা ছুটে যায়। লিনা পরীক্ষা করে বুঝতে পারে মেয়েটিরও হার্ট অ্যাটাক হয়েছে। এটা তাদের বংশগত রোগ। জিমেরও ছিল, এখন মেয়েটিরও হলো। কিন্তু এই ধ্বংসস্তূপের পৃথিবীতে কোনো হাসপাতাল নেই, কোনো ডাক্তার নেই। মেয়েটি চোখের সামনে ধুকে ধুকে মরছে। আদান লিনাকে বলে, ওকে বাঁচানোর একটা উপায় আছে। জিমের মতো ওকেও ভাইরাসটা দিয়ে দাও। লিনা কান্নাজড়িত কণ্ঠে না করে দেয়। সে বলে, না, আমি আমার মেয়েকে জিমের মতো জীবন দিতে চাই না। অর্ধেক মানুষ আর অর্ধেক দানব হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক শান্তির। আদান আর জোরাজোরি করে না। মেয়েটি লিনার হাত ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আদান সিদ্ধান্ত নেয় সে চলে যাবে, এখানে থাকার আর কোনো মানে নেই। সে তার ব্যাগ গুছিয়ে ভিলা থেকে বেরিয়ে পড়ে। কিন্তু ওদিকে সেই সাদা দাড়িওয়ালা লোকটা জঙ্গলে ঘুরছিল। হঠাৎ তার নজরে পড়ে ঝোপের আড়ালে লুকানো একটা গাড়ি। এটা জ্যাকের গাড়ি। সে বুঝতে পারে লিনা তাকে মিথ্যা বলেছিল। তার মেয়ে এবং জ্যাক এই ভিলাতেই এসেছিল। প্রতিশোধের নেশায় সাদা দাড়িওয়ালা তার পুরো দলবল নিয়ে ভিলার দিকে রওনা দেয়। আদান তখনও বেশি দূর যায়নি। সে বরফের ওপর অনেকগুলো গাড়ির চাকার দাগ আর পায়ের ছাপ দেখতে পায়। সে বুঝতে পারে সেই লোকগুলো ফিরে এসেছে। লিনা আর জিম এখন একা। আদান চাইলেই পালিয়ে যেতে পারত, কিন্তু সে তা করে না। সে উল্টো পথে ভিলার দিকে দৌড় শুরু করে। ভিলার ভেতরে তখন সাদা দাড়িওয়ালা লিনাকে জেরা করছে। তার লোকেরা লিনাকে ঘিরে রেখেছে। আমার মেয়ে কোথায় বলে চিৎকার করছে। আদান চুপি চুপি ভিলার পেছনের দরজা দিয়ে ঢোকে। সে রান্নাঘরে যায়। সেখানে জিম লুকিয়েছিল। আদান জিমকে ইশারা করে চুপ থাকতে বলে। তারপর অন্ধকারের সুযোগ নিয়ে আদান একে একে প্রহরীদের মারতে শুরু করে। সে কোনো শব্দ করে না, ছায়ার মতো এসে গলা টিপে ধরে। কিন্তু ডাকাতদের দল অনেক বড় ছিল। তারা টের পেয়ে যায়। মেইন হলের মাঝখানে তারা আদানকে ঘিরে ফেলে। 10-12টা বন্দুক আদানের দিকে তাক করা। পালানোর কোনো পথ নেই। সাদা দাড়িওয়ালা হাসতে হাসতে বলে, এবার কোথায় যাবে? আদান লিনার দিকে তাকায়। তার চোখে একটা অদ্ভুত সংকেত ছিল। লিনা বুঝতে পারে আদান কি করতে যাচ্ছে। সে দ্রুত জিমকে নিয়ে একটা পিলারের আড়ালে সরে যায়। সে নিজের গলায় নিজের সজোরে চুরি চালায়। ডাকাতরা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা ভাবছে লোকটা পাগল, ভয়ে আত্মহত্যা করেছে। কিন্তু তারা জানত না স্পেশাল ইনফেক্টেডরা আঘাত পেলে বা মৃত্যুর মুখে পড়লে কি হয়। আদান উঠে দাঁড়ায়, কিন্তু সে আর মানুষ নেই। সে এখন সাক্ষাৎ যমদূত। সে একটা পশুর মতো গর্জন করে ওঠে। শুরু হয় একতরফা হত্যাকাণ্ড। তার গর্জনে জঙ্গলের আশেপাশের সব সাধারণ জম্বিও ভিলার দিকে ছুটে আসে। ভিলাটি পরিণত হয় রক্ত আর মৃত্যুর এক ভয়ঙ্কর মঞ্চে। পরের দিন সকাল। সূর্যের আলো ভিলার ভাঙা জানা দিয়ে ভেতরে আসছে। সারা ঘর থচনচ হয়ে আছে। ডাকাতদের লাশ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ভিলা একদম শান্ত। সে লিনা আর জিমকে খুঁজতে থাকে, কিন্তু তারা কোথাও নেই। খাবার টেবিলের ওপর একটা চিঠি আর একটা ছোট পুতুল রাখা। পুতুলটা জিমের ছোট বোনের। আদান চিঠিটা পড়ে। লিনা লিখেছে, আদান, তোমাকে ধন্যবাদ। তুমি যে আমাদের জন্য যা করেছো তা কোনো মানুষ করে না। তুমি যখন দানব হয়ে গিয়েছিলে তখন আমি জিমকে নিয়ে পালিয়ে এসেছি। আমরা উত্তরে যাচ্ছি, যেখানে হয়তো মানুষের বসতি আছে। আমি চাই না তুমি আর আমাদের জন্য কষ্ট পাও। ভালো থেকো। আদান চিঠিটা ভাঁজ করে পকেটে রাখে। সে বোনের সেই প্রিয় পুতুলটা নিজের পিঠের ব্যাগে ভালো করে বেঁধে নেয়। তারপর সে ভিলা থেকে বেরিয়ে আসে। তার সামনে দিগন্ত জোড়া রাস্তা। আদান জানে না সে কোথায় যাবে, কিন্তু তার মুখে একটা শান্তির হাসি। সে একা নয়, তার পিঠে ঝোলানো পুতুলটার মধ্যে যেন সেই ছোট্ট বোনটিই আছে। সে উত্তরের দিকে হাঁটতে শুরু করে। হয়তো একদিন তাদের আবার দেখা হবে। বন্ধুরা, আদানের এই আত্মত্যাগ আপনাদের কেমন লাগলো? কমেন্টে হিরো লিখুন যদি গল্পটা ভালো লেগে থাকে। আর পরের ভিডিওতে কোন মুভির গল্প শুনতে চান সেটাও জানাতে পারেন। আল্লাহ হাফেজ।